গত একদিন আগে হাসনাত আব্দুল্লাহ যখন বক্তব্য দিয়েছিল আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, জানাজা হয়েছে দিল্লিতে, সেদিনই আমি একটি ভিডিওতে বলেছিলাম যে এইসব সমন্বয়ক এবং এই মলম হাসনাত বাংলাদেশে মারা গেলেও জানাজা পড়ার জন্য এদের লোক হবে না। আমরা আওয়ামী লীগের মিছিলিস, আওয়ামী লীগের বিএনপির লোক দিয়া তোমরা মিছিল মিটিং করবা, স্পষ্ট সাক্ষাৎকার ভিডিওর ভিতরে দেখো। এই পায়তারা করে কোনো লাভ নাই। সমন্বয়ক ভাই, তোমাদের রাজনীতির কোনো দরকার নাই। তোমরা কলেজ ইউনিভার্সিটিতে ফেরত যাও। আর এই দেশে যে পড়ালেখা ইউনিভার্সিটি হবে সব ধ্বংস করে গেছে। ইনুস বাবাই যা পরিকল্পনা করতেছে তাদেরকে নিয়ে, বাবা ইনুসের যে নামটা, এই নামটারও তারা কলঙ্ক করতেছে। কোন সময় জানি ইনুস বাবার নোবেলটা জায়গা জাতীয় হবে। আমরা দেখেছি গত জুমায় শুক্রবারে নাগরিক পার্টির একটি সমাবেশ হয়েছে বাইতুল মোকাররমের সামনে। বাইতুল মোকাররমের সামনে নাগরিক পার্টির সমন্বয়কদের একটা সমাবেশ হয়েছে। 0 পয়েন্টে অবস্থান করছিলাম, আমি নিজেও ছিলাম ওই জায়গায়। আপনার 150 টাকা কইরা 200 টাকা কইরা আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, আমার কাছে সাক্ষাৎকার আছে, আপনার স্পষ্ট ভিডিও দেখেন, মহিলারা সাক্ষাৎকার দিছে যে আমাদের 150 টাকা করে দিছে, 200 টাকা করে দিছে। হ্যাঁ, কেউ বলছে আমরা আওয়ামী লীগ করি, কেউ বলছে আমরা বিএনপি করি। আচ্ছা, নাগরিক পার্টির সমন্বয়ক যারা আছে তাদের মিছিল মিটিংয়ের ভিতরে লোক হয় না বিদায় তারা কত বড় বেরেন্ডি আপনি চিন্তা করেন। আপনার বাইতুল মোকাররমে জুমার নামাজ শেষ হইব, ওই লোকগুলা নাগরিক পার্টির মিছিলে অ্যাড হবে, এই কারণে লোকগুলা একটু বেশি দেখা যাবে। নাগরিক পার্টির মিছিল মিটিংয়ে কোথায় কোনো লোক নাই, দেখবেন 40 জন 30 জন বসে রয়েছে সব জায়গায়। 40 জন নাগরিক পার্টির সমন্বয়ক বই রয়েছে, আর 50 জন হইলে মিডিয়ার লোক ক্যামেরা লয়ে বই রয়েছে। হ্যাঁ, এরা লোক জমাইতে পারে না দেখে ভুক্তি পরামর্শ কইরা বিভিন্নভাবে কেমনের লোক যাওয়া যায়। এই হেফাজতের আমিরদের কাছ থেকে বাইতুল মোকাররমের কিছু আমির আছে বুদ্ধি দিছে যে বাবা তোকে মিছিলে যখন লোক হয় না, শুক্রবার বাইতুল মোকাররমে নামাজ শেষ হওয়ার সাথে সাথে হয়তো মানুষজন বাইরেবে, তোকে মিছিলটাও করবি, নামাজের মানুষগুলো ভিডিও করবি, মনে করবে যে তোদের লোক। ওই মিছিলের ভিতরে, ওই মিটিংয়ের ভিতরে স্পষ্ট আওয়ামী লীগের লোক ছিল, বিএনপির লোক ছিল, সেটা হাজার হাজার মহিলারা সাক্ষাৎকার দিচ্ছে। 3,500 অতিরিক্ত 2,500 লোক ওই জায়গায় উপস্থিত হয়েছে। এমনকি ছোট ছোট ফোলাপান আইছে, আমাদের বিসি নাই, আমি নুনুর মাথা পর্যন্ত কাটাই নেই, ফোলাপানগুলো আইছে। আমি জিগাইলাম তোমরা সাভারে তাইছে কেন? কয় বাবা আমাদের 150 টাকা করে দিছে, হ্যাঁ এই কারণে আমরা মিছিল আইছি। আমি সমন্বয়ক যারা আছে ভাই, সুন্দর মতন যদি দল চালাইতে মন চায়, বিএনপির কাছ থেকে, আওয়ামী লীগের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে দলটা সুন্দর মতন চালাও। তোমাদের ব্র্যান্ডে কিন্তু দেশও চলবে না, দলও চলবে না। আওয়ামী লীগের বিএনপির লোক দিয়া তোমরা মিছিল মিটিং করবা, হ্যাঁ স্পষ্ট সাক্ষাৎকার, স্পষ্ট সাক্ষাৎকার ভিডিওর ভিতরে দেখো। এই পায়তারা করে কোনো লাভ নাই। বুড়া বুড়া মহিলা বাচ্চা সহকারে মেয়ে ফিটার খায়, এই মানুষগুলোরে মিরপুরেতে ধইরা তারপর বাস গাড়ি ভইরা, হ্যাঁ মানুষে জিগায় কয় তোমরা কোন মিছিল হয়েছো? কয় আমরা বিএনপির মিছিল হইছি। আবার আর সাংবাদিকে যে তোমরা কোন মিছিল হোক, আমরা আওয়ামী লীগের মিছিল হইছি। এটা কোনো কথা? এটা জাতি মাইনে নিব? যাই হোক, সমন্বয়ক ভাই, তোমাদের রাজনীতির কোনো দরকার নাই। তোমরা কলেজ ইউনিভার্সিটিতে ফেরত যাও। আর এই দেশে যে পড়ালেখা ইউনিভার্সিটি হবে সব ধ্বংস করে গেছে। একবারে ইউনিভার্সিটি কলেজ যা আছে কোনো পড়ালেখা কিচ্ছু নাই। একটা জিনিস খেয়াল করছেন আপনারা, সোশ্যাল মিডিয়ার ভিতরে বাইতুল মোকাররমে আয়োজন দিছে, গোলাপ সার মসজিদে আয়োজন দিছে, তাদের বক্তৃতা শেষ হয় না, আয়োজনও চলতে আছে, বক্তৃতাও চলতে আছে। ও ভাই, ইসলামের কোথায় আছে মহিলা আর বেড়ার একসাথে নামাজ পড়ে? ইতিহাস বেড়ে কই যাবে মিয়া, এরা মুনাফিক মিয়া, এরা মুসলমান জাতের কলঙ্ক মিয়া। মহিলা বেড়া একসাথে নামাজ পড়ছে, এদের দ্বারা দেশ কোনোদিন মঙ্গল হবে না, দেশ মঙ্গলের দিকে যাইবে না, দেশ ধ্বংসের দিকে যাইতেছে। ইনুস বাবায় যা পরিকল্পনা করতেছে তাদেরকে নিয়ে, এই বাবা ইনুসের যে নামটা, এই নামটারও তারা কলঙ্ক করতেছে। আমি আল্লাহ করি কোন সময় জানি ইনুস বাবার নোবেলটা জায়গা জাতীয়ভাবে। ধন্যবাদ সবাইকে। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা। কে বা কারা এই হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করেছে তা কিন্তু প্রমাণ সহকারে আমাদের কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। গত একদিন আগে হাসনাত আব্দুল্লাহ যখন বক্তব্য দিয়েছিল আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, জানাজা হয়েছে দিল্লিতে, সেদিনই আমি একটি ভিডিওতে বলেছিলাম যে এইসব সমন্বয়ক এবং এই মলম হাসনাত বাংলাদেশে মারা গেলেও জানাজা পড়ার জন্য এদের লোক হবে না। অলরেডি এদেরকে মারা শুরু হয়ে গিয়েছে আজকে থেকে। সে গাজীপুরে একটি গার্মেন্টসে জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে গিয়েছে, সেখানে বিক্ষুব্ধ জনতা
তাকে গণদোলায় দিতে চেয়েছে। পরে কোনো রকমে সেভ হয়ে সে আসতে পেরেছে, না হলে গণদোলায় খেয়ে মারা যেত। এইসব টোকাইদেরকে বিক্ষুব্ধ জনতা গণদোলায় দিয়ে রাস্তায় মারবে। এরা আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করতে চায়, এরা আওয়ামী লীগের মতো দলকে ভ্যানিশ করতে চায়, এরা আওয়ামী লীগের মতো দলকে বাংলাদেশের রাজনীতি করতে চায় না, দিতে চায় না। তারা বলতেছে আওয়ামী লীগ মারা গিয়েছে, কিন্তু আওয়ামী লীগ মারা যায়নি, এরাই মারা যাবে গণদোলায় খেয়ে। আওয়ামী লীগের জানাজা দিল্লিতে হয়নি, আর তোমাদের জানাজা বাংলাদেশে হবে না। তোমার জানাজা ছাড়াই মরবা। মানুষকে মব ভায়োলেন্স করে 5ই আগস্টের পরে অনেক মায়ের বুক খালি করেছে এসব কথা বলে। যখন তোমাদের মায়ের বুক খালি হবে তখন বোঝা যাবে যে কারো মায়ের বুক খালি হলে কত কষ্ট। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। অন্যকে যেভাবে কষ্ট দিবা তোমাদের ফ্যামিলির উপরও সেরকম কষ্ট আসবে। প্রত্যেকটা জায়গায় মব ভায়োলেন্স তোমাদের বক্তব্যের কারণে ঘটেছে। তোমরা কথায় কথায় বলো ছাত্রলীগকে যেখানে পাবে সেখানে গণদোলায় দিয়ে মারতে হবে, তুমি ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দাও মেরে ফেলতে হবে, যেখানে পাবে সেখানে পুলিশকে ধরাইয়ে দিতে হবে। তোমাদের নিজেদেরই জানের নিরাপত্তা নাই, তোমরা সাধারণ জনগণের জানের নিরাপত্তা কিভাবে দিবা? এত প্রোটেকশন, এত পুলিশ সাপোর্ট নেওয়ার পরও তোমরা গণদোলায় খাচ্ছ, তার মানে জনগণ তোমাদের পাশে নাই। জনগণ তোমাদের পাশে নাই, এটা সম্পূর্ণ ক্লিয়ার। এবং জনগণ তোমাদেরকে শুধু সুযোগ পাওয়ার দেরি গণদোলায় দিয়ে দিবে। আজকে সুযোগ পেয়েছিল কিন্তু গাড়ির ভিতরে ছিল বিদায় ওয়াইস মতো ভালো মতো মারতে পারা না, তাও হালকা কিছু মার খেয়েছো, এটা দেখিয়ে সিম্পেথি নেওয়ার চেষ্টা করেছো। কোন রকমে বাঁচার সুযোগ নেই। 8 মাস কিন্তু অনেক খেয়ে ফেলেছ। বাংলাদেশ যা ধ্বংস করা ধ্বংস করে দিয়েছ। আর সময় নেই, পালানোর পথ খুঁজো, না হলে রাজপথে গণদোলায় খেয়ে মরতে হবে। জানাজা দেওয়ার জন্য লোক পাবা না। আওয়ামী লীগের তো অন্তত জানাজা দিল্লিতে রয়েছে বলেছ, তোমাদের জানাজার জন্য লোকও আসবে না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে শিরোনামটি, এটি মূলত আমাদের মানব জীবনের বা ব্যবহারিক জীবনের কতগুলো চিরায়ত সত্য রয়েছে, সেই সত্যরই একটি নির্মম উদাহরণ। আপনাদের জন্য যে ভিডিও তৈরি করি, এইটি তৈরি করতে গিয়ে প্রায় প্রতিনিয়তই আমাকে পরিশ্রম করতে হয়। নানা তথ্যপত্র সংগ্রহ এবং অসংখ্য রকম যাকে বলা হয় তথ্যপত্রের পাশাপাশি বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা, মানব মন, মানব চরিত্র, প্রকৃতি, পরিবেশ, বিজ্ঞান, তারপর যুক্তিবিদ্যা, দর্শন, যখন যে বিষয়গুলো পাই সেই বিষয়গুলোকেই অধ্যয়ন করি এবং সেই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করি, যেন আমার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোর মধ্যে জীবনের অনেকগুলো বিষয় থাকে। এই জন্য পালা করে দেখা গেল যে বিভিন্ন জার্নাল পড়ছি, পত্রপত্রিকা পড়ছি, ভিডিও দেখছি, এবং এই কাজ করতে গিয়েই হঠাৎ করে একটা বিষয় অতি পুরনো কিন্তু নতুন করে আমার কাছে ধরা দিল। সেটি হলো যে আহত প্রাণী কিংবা যারা ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিগ্রস্ত প্রাণী সবসময় ভয়ঙ্কর হয়ে থাকে। এই বিষয়ের উপর একটি নিবন্ধ পড়ছিলাম। এখন এখানে আমরা সারা বাংলাদেশের মানুষ যারা আছেন, আমরা সবসময় জানি যে আহত বাঘ সবসময় হিংস্র হয়ে থাকে। এটি সাধারণত বলা হয় যে কাউকে আঘাত করার আগে 10 বার চিন্তা করো, যদি আঘাত করতে হয় তাকে একেবারে শেষ করে দাও। কিন্তু কোনো শক্তিশালী প্রাণীকে যদি আঘাত করে এবং সে আহত অবস্থায় বেঁচে থাকে, পালিয়ে থাকে, তাহলে তার প্রতিঘাতের জন্য বা তার প্রতি আক্রমণের জন্য প্রস্তুত থাকো। এই সতর্কবাণীটি মূলত বোঝানোর জন্য দর্শন শাস্ত্রে আহত বাঘ ভয়ঙ্কর হয়ে থাকে, এই বিষয়টি জানতাম। কিন্তু এবারে যে বিষয়টি আমি পড়লাম সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মূলত আজকের এই টপিকে শেখ হাসিনার প্রসঙ্গ টেনে এনেছি। এখানে যিনি লেখক তিনি খুব চমৎকারভাবে বর্ণনা করার চেষ্টা করেছেন যে জীবনে যারা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়, বিপদে পড়ে, আপদে পড়ে,
নানা রকম বালা মুসিবত যাদের উপর ভরসা করে এবং সব কিছু অতিক্রম করে যারা বেঁচে যায়, তারা বেঁচে থাকার আনন্দটা যে কী এটা অনুধাবন করতে পারে। আমরা যারা সাধারণ মানুষ শুধুমাত্র খাই, দাই, ঘুমাই, সামান্য বিপদ আসলে কান্নাকাটি করি, হতাশ হয়ে পড়ি, তারপর আবার যখন বিপদ চলে যায় তখন আমরা ভুলে যাই। এটা হলো আমাদের সাধারণ মানুষের একটা অনন্য বৈশিষ্ট্য ইন জেনারেল। কিন্তু যাদের জীবনে পালা করে একেবারে এমন বিপদ চলে আসে যেটা তাদের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, তাদের অর্থবিত্ত থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু ছিনিয়ে নেওয়া হয় এবং তারা লড়াই করে সংগ্রাম করে সেগুলো যখন ফিরে পায় একবার, দুইবার, তিনবার, কেবল তারাই বেঁচে থাকার আনন্দ অনুভব করতে পারে। এবং এই ধরনের মানুষ কিভাবে বেঁচে থাকতে হয় সেটা মরে যাওয়ার স্মৃতিতে বেঁচে থাকাটা যে গুরুত্বপূর্ণ এটা অনুধাবন করতে পারে এবং তারা বেঁচে থাকে কেবলই মাত্র তাদের জীবনের যে প্রতিশোধ, সেই প্রতিশোধ খুব সুচারুভাবে গ্রহণ করার জন্য। এই হলো দর্শনের মূল বিষয়বস্তু। তো সেই দিক থেকে আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনাকে চিন্তা করেন তাহলে দেখবেন যে এ যাবৎকালে আপনি সেটি তার জন্মের পর থেকে আজ অবধি যদি ধরেন তাহলে এই জীবনে তিনি যত বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আপদে পড়েছেন, যেমন ধরুন পাকিস্তান জমানাতে তার যখন শৈশবকাল এবং কৈশোর বেলা পুরো পাকিস্তান জামানাতে, এবং যৌবন যখন তার সবেমাত্র এসেছে মুক্তিযুদ্ধের সময়টিতে, পরিপূর্ণ যৌবন নন। তো এই যে 1952 থেকে একেবারে ধরুন 1972 পর্যন্ত এই 20টি বছর, এই 20টি বছরের মধ্যে 12টি বছর তার বাবা জেলে ছিলেন। পরিবারে প্রচণ্ড অভাব ছিল, সীমাহীন অভাব, এবং এই সময়ের মধ্যে তার যে উত্থান এবং পতন, পুরো পরিবারে যে উত্থান এবং পতন, এটা যেন তেন উত্থান পতন নয়। তার বাবা মন্ত্রী হয়েছেন সেই পাকিস্তান জামানাতে, আবার মন্ত্রিত্ব চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে জেলে গিয়েছেন। এবং পাকিস্তান আমলে 1958 সনে ইয়াহিয়া মানে আইয়ুব খানের জামানাতে যে জেলে গেলেন বঙ্গবন্ধু, সেই সময়টাতে সুদীর্ঘকাল প্রায় 7-8 বছর তাকে কন্টিনিউয়াসলি জেলখানাতে থাকতে হয়েছে। আবার জেলখানাতে তিনি বেরোলেন, বের হওয়ানোর পর অল্প কিছুদিন পরে সেই আগরতলা ষড়যন্ত্র মামলায় তিনি জেলে গেলেন এবং ওই সময়টিতে তার ফাঁসিতে ঝোলার সম্ভাবনা ছিল মাত্র 95 বা 99, আর বেঁচে থাকার সম্ভাবনা ছিল অনলি 1%। তো এটা বঙ্গবন্ধুর উপর যতটা না নেতিবাচক ক্রিয়া বা প্রতিক্রিয়া তৈরি করেছে তার সে তার পরিবারের প্রতি, মানে তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ হাসিনা, শেখ রেহানা এবং তার অন্যান্য সন্তানদের উপর এর যে কালো ছায়া এটা অনেক অনেক বেশি। এখন আওয়ামী লীগের যে সকল নেতারা হত্যা মামলার আসামি হয়েছেন, পালিয়ে আছেন নিরাপদ দূরত্বে, গিয়ে দেখেন যে সকাল বিকাল তারা থার্মোমিটারে তাদের যে তাপমাত্রা কীভাবে তাদের বেড়ে যাচ্ছে। প্রেশার মেশিন সবাই কিনে ফেলেছেন, সকালে ডান হাতে লাগান, বিকেলে বাম হাতে লাগান, তারপরে অনেকে ডায়াবেটিস, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া শুরু হয়ে গেছে। কিন্তু যদি আদালত থেকে বাংলাদেশের মধ্যে থাকতেন এবং এটা যদি কোনো মিলিটারি আদালত হতো এবং এটা যদি পাকিস্তান সামরিক শাসকের মিলিটারি আদালত হতো এবং আপনি সেই আদালতে গ্রেপ্তার অবস্থায় থাকতেন এবং যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, যা কিনা শাসক ঘোষণা করেছে, তাহলে আপনার যে মানসিক প্রতিক্রিয়া কী হতো, আপনার ছেলেমেয়ের অবস্থা কী হতো, ওই জিনিসটি কল্পনা করার সঙ্গে সঙ্গে শেখ হাসিনাকে ওখানে বসিয়ে দেন যখন তার বয়স ছিল একেবারে খুবই অল্প, কিশোরী। তো সেই ট্রমা নিয়ে তিনি যখন স্বাধীন বাংলাদেশে এলেন, তার বাবা প্রধানমন্ত্রী হলেন, রাষ্ট্রপতি হলেন, 3.5 বছরের সেই জৌলুস। কিন্তু এই 3.5 বছর জৌলুসে একটা দিনের জন্য তার এই ঘরের মধ্যে সুখে শান্তিতে ঘুমানোর সুযোগ ছিল না, কেননা ওই সময়টিতে বাংলাদেশ ছিল অগ্নিগর্ভ।
তারপর এলো ৭৫ 15ই আগস্ট। ৭৫ 15ই আগস্টের যে বেদনার মধ্যে তিনি পড়লেন, ওই অবস্থাতে পড়লে শতকরা ৯৯% ছেলে মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন, পাগল হয়ে যেতেন। কিন্তু তিনি বেঁচে গেছেন, সারভাইভ করেছেন এবং তিনি ফিরে এসেছেন বাংলাদেশে ১৯৮১ সনের মে মাসে। তারপর কি হলো? একটা প্রবল প্রতিযোগিতা, সেই ৮১ থেকে ৯১ পর্যন্ত ১০ বছরের কন্টিনিউয়াস সংগ্রাম। এই সংগ্রামের মধ্যে এরশাদ সাহেবের সাথে তার বন্ধুত্ব হয়েছে, শত্রুতা হয়েছে। এরশাদ সাহেবের পক্ষে থেকে তিনি একবার বিরোধী দলীয় নেতা হয়েছেন, আবার এমন বিপক্ষে চলে গেছেন যে তার উপর সরাসরি একাধিকবার গুলি করা হয়েছে, ডাইরেক্ট শুট। তিনি বেঁচে গেছেন এবং বাঁচতে বাঁচতে তিনি বুঝে গেছেন যে এই জীবনটা ভয় পাওয়ার জীবন নয়। এরপর ৯১ থেকে ৯৬ পর্যন্ত একটা জীবন, ৯৬ থেকে ২০০১ সন পর্যন্ত আরেকটা জীবন, আবার ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত আরেকটি জীবন। আমি ঠিক ২০০১ থেকে তাকে খুব ঘনিষ্ঠভাবে দেখে আসছি একজন সংসদ সদস্য প্রার্থী রূপে। ২০০৯ থেকে ২০১৪ সন পর্যন্ত খুব ঘনিষ্ঠভাবে দেখেছি তার একজন সহকর্মী রূপে, সংসদ সদস্য রূপে, এবং আমার মধ্যে সাংবাদিক হিসাবে বা দর্শনশাস্ত্রের যতটুকু জ্ঞান গরিমা রয়েছে সেটা দিয়ে আমি তাকে মূল্যায়ন করার চেষ্টা করেছি। তো আশ্চর্য ব্যাপার হলো যে আমরা বাইরে থেকে যে বিষয়গুলো নিয়ে এখন তাকে গালাগাল করছি, কিংবা ২০০৯ সনের আগে তাকে নিয়ে আমরা যে সকল কথাবার্তা বলেছি, ইতিবাচক নেতিবাচক, তাকে নিয়ে যা হয়, আমরা বাইরে থেকে যত ইতিবাচক গল্প করি বা তাকে নিয়ে তাকে যে ফ্ল্যাটারিং করি, তেল মারি, অথবা তাকে যে অকথ্য অশ্রাব্য ভাষায় গালাগাল করি, এটা তিনি টু দি পয়েন্টে জানেন, ভীষণ রকম জানেন। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে এই ঘটনার সঙ্গে তার আশেপাশের কারা জড়িত, মানে তাকে যারা গালাগাল দেয় তাদের সঙ্গে তার পরিবারের, শেখ পরিবারের কারা জড়িত, তার দলের কারা জড়িত, এই বিষয়গুলো মোরাললেস তিনি জানতেন। ১৯-২০ হতো, কিন্তু তিনি জানতেন। তিনি জানতেন যে তার আশেপাশে কারা তার মৃত্যু কামনা করে, প্রতি মুহূর্তে চায় যে বজ্রপাতে তিনি মারা যান। এই বিষয়গুলো তিনি জানতেন। আবার এই যে ২০২৪ সনের যে ২৫ সনের যে সময়টিতে তিনি পালিয়ে গেলেন, ২০২৪ সনের যে সময়টিতে তিনি পালিয়ে গেলেন, এটা যে অনিবার্য, এটা যে হবে, এটা তিনি ২০১২ সন থেকে তিনি কাউন্ট করে আসছিলেন। অর্থাৎ গণজাগরণ মঞ্চ এবং হেফাজত ইসলামের যে সমাবেশ, ওই দিন থেকে তিনি তার বাক্স পেটরা তিনি গুছিয়ে রেখেছিলেন। এক হাতে পশ্চাৎপসরণ, অন্য হাতে রাষ্ট্র পরিচালন, এক হাতে মৃত্যু আর এক হাতে পতন। এই দুটো জিনিস নিয়ে ১২ থেকে একেবারে ২৪ পর্যন্ত পুরোটি ১২টা বছর তিনি সামাল তালে খেলেছেন। এবং মানে ২০১৪ সনের যে বিনা ভোটে নির্বাচন, সেই সময় থেকে শুরু করে একেবারে শেষ দিন পর্যন্ত তিনি এক পা কবরে নিয়ে আর এক পা বাইরে নিয়ে প্রায় সব কিছুই আমরা দেখেছি যে তিনি অনেক কথা বলেছেন, অশ্লীল, অশ্রাব্য, বিএনপি সম্পর্কে অনেক কথা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে অনেক কথা, হুমকি ধামকি। তারপরে শেষে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে আর জীবনে কখনো তিনি আর যাকে বলা হয় ক্ষমতা ছেড়ে যাবেন না, কিন্তু তাকে যে হেলিকপ্টার করে যেতে হবে, ক্ষমতা ছাড়তে হবে, অথবা তার বাবার পরিণতি ভোগ করতে হবে, এই জিনিসটি তিনি তার যে ডায়েরির এক পৃষ্ঠাতে তিনি এই জিনিসটি ধারণ করতেন, আর অপর পৃষ্ঠাতে তার যে কথা, তার যে কর্মকাণ্ড, যা কিছু আছে সেটা আমরা দেখতাম। তার যারা ঘনিষ্ঠজন তারা এই বিষয়গুলো জানতেন, এবং তাকে নিয়ে যারা মোটামুটি চিন্তা ভাবনা করেন তারাও এই বিষয়গুলো বুঝতে পারেন। তারপর এখনও যে অবস্থা দেখুন, সে যে চলে গেছে, ইন্ডিয়াতে চলে গেছে,
চলে যাওয়ার পর সে একদিকে সে জানে যে এখন তিনি যেখানে আছেন সেখানে তার আয়ু কতদিন আছে, তার হাত পা শিকল দিয়ে বন্দি। তিনি বাংলাদেশে যে ফিরবেন, রাষ্ট্র ক্ষমতা লাভ করবেন, এটার সম্ভাবনা মানে 0.01%। এটা হলো একেবারে রিয়েলিটি, যেটা তিনি 2014 থেকে 24 পর্যন্ত তার ডায়েরির উল্টো পৃষ্ঠাতে যে জিনিসগুলো তিনি লিখতেন এবং জানতেন, ওটাকে চাপা দিয়ে তিনি যে অহংকার করতেন, কথাবার্তা বলতেন, এবং এইভাবে তিনি তার সরকারকে, দেশকে, পুরো জাতিকে, তার প্রতিদ্বন্দ্বীকে একটা নির্দিষ্ট জায়গাতে তিনি নিয়ে গেছেন 2024 সনের আগস্ট মাস পর্যন্ত। তো একইভাবে এখন সেই তিনি 0.01% সম্ভাবনাকে 100% সম্ভাবনা ধরে, 0.01% সম্ভাবনাকে 100% সম্ভাবনাকে বানানোর জন্য যে হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন, কথা বলছেন, বার্তা বলছেন, এবং প্রচণ্ড রকম ব্যস্ততা তার রয়েছে। তিনি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কূটনীতিবিদদের সাথে যোগাযোগ রাখছেন, তার অলিগার শ্রেণীর সঙ্গে যোগাযোগ রাখছেন, এবং একজন লোকের সঙ্গেও তিনি সম্পর্ক নষ্ট করেননি। মানে তার যারা খারাপ লোক ছিলেন, যাদেরকে আমরা সবাই খারাপ, এবং তিনিও জানতেন যে এরা খারাপ, তিনি যে সালমান রহমানকে খারাপ মনে করতেন, নট লাইক দ্যাট, বা ভালো মনে করতেন, নট লাইক দ্যাট, তিনি সালমান রহমানকে সালমান রহমানের মতোই মনে করতেন, কিন্তু তিনি তাকে ব্যবহার করেছেন। তিনি আনিসুল হক যে কর্মকাণ্ডগুলো করেছে, তিনি জানতেন যে এই কর্মকাণ্ড করেছে, তিনি কি জানতেন না যে তিনি, তার একটা বান্ধবী আছে, তারপরে শেষে তিনি এইভাবে সব জায়গাতে টাকা পয়সা নিচ্ছেন, এইভাবে অপকর্ম করছেন, তিনি অবশ্যই জানতেন। কিন্তু তাকে দিয়ে তিনি তার যে কর্মগুলো, অভীষ্ট কর্মগুলো তিনি করিয়ে নিয়েছেন। তিনি এসএলএম সম্পর্কে জানতেন, তারপর তিনি এই কর্মগুলো করিয়ে নিয়েছেন। এবং সেই যে তার মন্দ যে লোকগুলো, কর্মগুলো, তার একজন লোককে নিয়েও তার অনুশোচনা নেই, এবং কাউকে নিয়ে তিনি একটি কটূক্তি করেনি যে ওর কারণে আমার পতন হয়েছে, ওর কারণে আমার এটা হয়েছে, এই ধরনের কোনো আক্ষেপ একান্তে তিনি বলেননি। তার কোনো ফ্রাস্ট্রেশন নেই, তার কোনো, যাকে বলা হয়, হতাশা নেই, তার কোনো রকম প্রতিহিংসা নেই। মানে প্রতিহিংসা আছে শুধু, কিন্তু তার দলের যে সমস্ত লোকজন, যাদের কারণে আমরা মনে করি শেখ হাসিনার পতন হয়েছে অথবা শেখ হাসিনার কারণে পতন হয়েছে, এর দুটো একটাই তিনি স্বীকার করেন না, ভাবেনও না, অথচ তিনি জানেন যে এগুলো 100% সত্য। কিন্তু তার যে ক্যারেক্টারিস্টিক্স, বেঁচে থাকার তার যে অদম্য ইচ্ছা, প্রতিশোধ গ্রহণ করার যে তার যে উদগ্র বাসনা, এবং তিনি যেটা বিশ্বাস করেন, সেটা বিশ্বাস করেন যে তিনি আবার ফিরে আসবেন, আবার প্রতিশোধ নেবেন, এবং কড়ায় গণ্ডায় তিনি হিসাব নেবেন, এটা তিনি শতভাগ বিশ্বাস করেন, এতে কোনো সন্দেহ নাই। এর কারণে তার জীবনের একটা গতি এবং অঙ্ক তৈরি হয়ে গেছে। আমাদের যখন প্রথম পার্লামেন্টারি কমিটির মিটিং হলো, তিনি সেখানে বলেছিলেন যে আমি যখন জেলখানাতে ছিলাম 111-এর সময়, তখন প্রতিদিনই মনে হতো আজ বোধহয় আমার জীবনের শেষ দিন। কিন্তু এই জেলখানা থেকে বের হব, আবার সরকার গঠন করব, এবং এত বিপুল সংখ্যাগরিষ্ঠতা, এটা আমার কখনো কল্পনার মধ্যে ছিল না। যেহেতু আমি এই সুযোগটি পেয়েছি যে আমি কাজে লাগাবো, আমার কতগুলো পরিকল্পনা ছিল, অভীষ্ট লক্ষ্য ছিল, সেই কাজগুলো আমি করব, কোনো বাধা মানব না, কারোর সঙ্গে পরামর্শ করব না। আমার দলে যারা আছে তাদের কার কতটুকু সাহস আছে, কার কতটুকু শক্তি আছে, ও আমি টের পেয়েছি 111-এর সময়। এরা সবাই কাটা খাওয়া বিলাই, আঞ্চলিক ভাষায় তিনি বলেছিলেন। একেবারে তোফাল সাহেব, আমর সাহেব, সবাইকে সামনে বসিয়ে, সাবির হোসেন চৌধুরী থেকে শুরু করে সবাইকে, 11 যারা কুশীলব ছিলেন, তিনি বলেছেন এরা সবাই কাটা খাওয়া বিলাই, এদেরকে কাটা দিলে মিউ মিউ করে তারা আসবে, আবার পাছার উপর যদি দুটো বাড়ি দিয়ে দেওয়া হয় পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে, জাস্ট দিস ল্যাঙ্গুয়েজ, লাঠি দিয়ে পাছার উপর যদি বাড়ি দেওয়া হয় তারা আবার চকির তলে গিয়ে পালাবে, আবার একটু পরে যদি কাটা দেওয়া হয় তারা চলে আসবে। তো কাজেই তাদেরকে আমি বিশ্বাস করি না, আবার তাদের কথা আমার চলতে হবে না। আবার এখন এই সময়টিতেও তিনি দেখেছেন যে তিনি যেভাবে দৃঢ়তার সাথে মুষ্টিবদ্ধ হাত নিয়ে তার সেই যে শেষ 48 ঘন্টা তিনি পার করেছেন, 48 ঘন্টা আগেই তিনি বুঝে গেছেন তাকে পালাতে হবে, এবং ওই সময়টিতে তার কিছু ভিডিও ফুটেজ ইদানিংকালে প্রকাশিত হয়ে গেছে।
তিনি প্রকৃতির কাছে আত্মসমর্পণ করতে পারতেন, হতাশ হতে পারতেন, হার্ট অ্যাটাক হতে পারতো ওই বয়সে, ব্রেন স্ট্রোক হতে পারতো, কিন্তু না, তিনি স্থির থেকেছেন এবং তাকে যাওয়ার সময় সবাই কেঁদেছে। তাকে যখন হেলিকপ্টারে তুলে দেওয়া হলো, তার আপনজনরা সবাই কেঁদেছে, কিন্তু তিনি কাঁদেন নাই। অনেকটা সাদ্দাম হোসেনের মতো তিনি দৃঢ় ছিলেন। আর এখন ওখানে গিয়ে তিনি হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন, এটা করবেন, ওটা করবেন, ওকে ধরবেন, ওকে মারবেন, এবং এই প্রতিশোধ দেবেন, সব কিছু তালিকা তিনি করে রেখেছেন। কাজে বুঝতে পারছেন যে জীবনের অঙ্ক আপনার আমার মতো তার কাছে নয়। তিনি এই আহত হতে হতে একটা ভয়ঙ্কর প্রাণীতে পরিণত হয়েছেন, এবং জীবনকে উপভোগ করা, জীবনকে ব্যবহার করা, প্রতিপক্ষের সঙ্গে লড়াই করা এবং প্রতিশোধ গ্রহণ করার ক্ষেত্রে তার যে জীবন, সে জীবন কি শেরশাহের মতো কৌশলী হয়ে গেছে? তার জীবন কি সম্রাট হুমায়ুনের মতো? সেটি কি সৌভাগ্যের এবং দুর্ভাগ্যের একটা সংমিশ্রণ সেখানে এসে সমীকরণ তৈরি করেছে? নাকি তৈমুর লং হালাকু বা চেঙ্গিস খানের মতো তার জীবনের সমীকরণ হতে চলেছে? সেটা সময় আসলেই দেখা যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, যে এনসিপির নেতা বর্তমান হাসনাত আবদুল্লাহর গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। এইবার এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।